ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ সৌদীপ ফ্রম ই ফর ইঞ্জিনিয়ারিং। আগের দিন আমরা ট্রান্সফর্মের পার্ট 1 নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি না ভিডিওটা দেখে থাকো, আগের ভিডিওটা আগে দেখো, আমি লিঙ্ক নিচে দিয়ে দেবো। ওখানে আমি এর আগে অবধি পুরো বেসিক অবধি আলোচনা করেছি, যেখানে আমি লাস্ট শেষ করেছিলাম ট্রান্সফর্মার রেশিও অবধি। ঠিক আছে, তোমরা যদি ভিডিও না দেখে থাকো একবার দেখে তারপর এটা কন্টিনিউ করো, তোমাদেরই সুবিধা হবে। ঠিক আছে, তো আমি লাস্ট করেছিলাম ট্রান্সফর্মার রেশিও বা কে। ঠিক আছে, আমি কে নিয়ে বা ট্রান্সফার রেশিও নিয়ে আলোচনা করেছি। কেটা কি বলেছিলাম, যদি এটা সেকেন্ডারি ভোল্টেজ যদি হয় ভিএস আর প্রাইমারি ভোল্টেজ যদি হয় ভিপি, তাহলে কে সমান বলেছিলাম তোমাদের ভিএস বাই ভিপি। ঠিক আছে, খুব ইজি। আর যদি কারেন্ট আমি ধরি আইপি, আর এই কারেন্টটা ধরি আইএস, তাহলে এটা ঠিক উল্টো হয়, মানে এটা আইপি বাই আইএস হয়। ঠিক আছে, কারণ আমি বলেছিলাম যে পাওয়ার কনস্ট্যান্ট থাকে। তো আমরা এইটুকু দিয়ে ঠিকঠাক বুঝতে পেরেছি। এরপরে আমি বলেছিলাম যে আমি আগের দিন এটা বলতে ভুলে গেছি যে আমাদের যেহেতু পাওয়ার কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে, পাওয়ার কনস্ট্যান্ট থাকে, পাওয়ার সমান কি ভোল্টেজ ইন্টু কারেন্ট। ঠিক আছে, যেহেতু পাওয়ার কনস্ট্যান্ট থাকে, ভোল্টেজ যদি আপ হয়, এখানে দেখতে পাচ্ছ একটা স্টেপ আপ ট্রান্সফর্মার, যদি ভোল্টেজ আপ হলে কারেন্ট কিন্তু কমিয়ে যাবে। ঠিক আছে, এই জন্যই কি হয়, এই দিকে প্রাইমারিতে যেটা কম ভোল্টেজ আছে, এখানে যে তারটা ইউজ করবো, যে ওয়্যারটা ইউজ করবো, সেটা একটু মোটা গেজের, এটা একটু মোটা হবে, কারণ এখানে কারেন্টটা বেশি। আর যেহেতু এখানে ভোল্টেজটা কম, তাহলে ভোল্টেজটা বেশি, তাই কারেন্টটা কম, তাই এখানে যে তারটি ইউজ করবো সেটা হচ্ছে সরু হবে। এটা কিন্তু কোশ্চেন আসতে পারে যে কোন দিকে যে ওয়াইন্ডিং এর ওয়্যারটা হয়, কোন দিকটা মোটা হয় কোন দিকটা সরু হয়। তোমরা এই কনসেপ্টটা লাগিয়ে মনে হয় ভালো করে অ্যান্সার দিতে পারবে। এরপরে চলে আসি, একটা ইএমএফ ইকুয়েশন আছে, যে ইকুয়েশনটা মেবি আসবে না তোমাদের, তাও একবার জানিয়ে যাচ্ছি, জাস্ট তোমার ডেডিকেশন দরকার নেই। এখানে বলেছিলাম আমার আগের দিন একটা ইএমএফ তৈরি হয়। ঠিক আছে, আমি বলেছিলাম এখানে এটা ইএমএফ তৈরি হয়। ঠিক আছে, সেই ইএমএফ ইকুয়েশনটা যদি আমি বার করি, মানে আরএমএস এ যদি বার করি, তাহলে এটা মনে রাখার দরকার নেই, শুধু এইটুকু ফর্মুলা মনে রাখবে, 4.44 5 এফ ইন্টু এন। ঠিক আছে, এইটুকু মনে রাখবে, জাস্ট মনে রাখবে, কিছুই না। 4.44 তো জানোই তোমরা। 5 হচ্ছে ফ্লাক্সটা, যে ফ্লাক্সটা এই কোরের মধ্যে দিয়ে ফ্লো করছে। এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, ভোল্টেজ ফ্রিকোয়েন্সি। আর এন হচ্ছে নাম্বার অফ টার্নস কোন দিকে তুমি যেদিকে ইএমএফ তৈরি করো। যদি তুমি বার করতে চাও প্রাইমারি ইএমএফ, তাহলে প্রাইমারি নাম্বার অফ টার্নস, সেকেন্ডারি ইএমএফ, তাহলে সেকেন্ডারি নাম্বার অফ টার্নস। ঠিক আছে, খুবই ইজি, জাস্ট এটা মনে রাখবে যদি কখনো লেগে যায় তোমাদের। নেক্সট, এর যে ট্রান্সফর্মার যে আমরা কানেকশন করি, এর কিন্তু মেনলি যেটা 3 ফেজ ট্রান্সফর্মার, সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার না। অনেক রকম কানেকশন আছে, স্টার স্টার কানেকশন, ডেল্টা ডেল্টা কানেকশন, ডেল্টা স্টার, স্টার ডেল্টা, বিভিন্ন কানেকশন আছে, ভিভি কানেকশন। তো ওইগুলো আমি এর মধ্যে বলছি না, কারণ তোমাদের মেবি ওইগুলো আসবে না। যদি তোমরা আলাদা করে জানতে চাও বা শিখতে চাও, তোমরা একবার আমাকে জানিয়ে দিও। ঠিক আছে, কমেন্টে, ওটা মেবি তোমার এসএসসি জেই জন্য লাগতে পারে শুধু। তো নেক্সট টপিক যেটা পড়বো, যেটা সবচেয়ে তোমাদের ইম্পর্টেন্ট, মানে বেসিকটার পরে যেটা আসে তোমাদের, আমি যেটা মেনলি দেখলাম, ট্রান্সফর্মার লসেস। আর এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন। ট্রান্সফর্মার লসেস, আমি বলেছি যে ট্রান্সফর্মার একটা এনার্জি এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সমিট করে বা কনভার্ট করে, কিন্তু কখনোই একটা প্র্যাকটিক্যাল সিচুয়েশনে 100% যে কনভার্ট করবে বা এদিকে পাঠিয়ে দেবে কোনো লস ছাড়া, সেটা সম্ভব না। প্র্যাকটিক্যালি দেয়ার আর লসেস ইন ট্রান্সফর্মার। তো আমরা যে লসেসগুলো হয়, তার অনেকগুলো পার্ট আছে। তার মেইনলি যে দুটো পার্ট আছে, সেটা হচ্ছে আয়রন লস আর কপার লস। এই দুটো ভাগে ভাগ করেছি। কেন আমি আয়রন লস বলি, কপার লস বলি, সেটাও বলছি। এই আয়রন লস যেটাকে বলে, সেটা হচ্ছে আমার যে কোরটা আছে, ম্যাগনেটিক কোর, আমি আগেই বলেছি এই যে ম্যাগনেটিক কোর আছে, এই কোরে যে লসটা আছে সেটাকে বলে আয়রন লস। ঠিক আছে, এই ম্যাগনেটিক কোরটা আমাদের আয়রন দিয়ে তৈরি না হলেও স্টিল দিয়ে তৈরি হয়, সিলিকন স্টিল দিয়ে তৈরি হয়, সেই জন্য এটাকে আয়রন লস বলে। এই লসটা মেনলি হয় আমাদের ম্যাগনেটিক কোর। ঠিক আছে, এই আয়রন লস দুভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে এডি কারেন্ট লস, আর একটা হচ্ছে হিস্টেরিসিস লস। ঠিক আছে, তো এডি কারেন্ট লস, যারা জানে যে এডি কারেন্ট ব্যাপারটা কি, তারা ভালোভাবে বুঝতে পারবে। আমি তাও একটু বলে দিচ্ছি
যে এডি কারেন্ট হচ্ছে যখন এই ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে আমার কারেন্ট ফ্লো হচ্ছে বা এই ম্যাগনেটিক কোরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, তার চারদিকেও একটা ফিল্ড তৈরি হবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে চারদিকেও। সেই ফিল্ডগুলো আবার এই যে কোরগুলো আছে, কোরকে কাট করবে, কাট করার ফলে আবার কোরের মধ্যে একটা ইলেকট্রিক কারেন্ট ফ্লো করার চেষ্টা করবে। এই এর মধ্যে যে কারেন্ট ফ্লোটা করার চেষ্টা করবে, এর ফলে ওই কোরে একটা লস হয়ে যাবে, ঠিক আছে। সেই লসটাকেই বলা হয় যে এডি কারেন্ট লস, মানে এডি কারেন্ট ফ্লো করে, ঠিক আছে। এই তার মানে যে কারেন্টের কথা বললাম সেই কারেন্টটাকে বলে এডি কারেন্ট। এই এডি কারেন্ট ফ্লোরের জন্য যে লসটা হয় সেটা হচ্ছে এডি কারেন্ট লস। আর হিস্টেরিস লসটা হচ্ছে আমাদের যে মেটালটা, যে মেটেরিয়ালটা ইউজ করবো আমি, সেই মেটেরিয়ালের উপর নির্ভর করছে। এটা হচ্ছে হিস্টেরিসিস ব্যাপারটা যারা জানো তারা জানো যে হিস্টেরিসিস একটা গ্রাফ হয় এরকম টাইপের, ঠিক আছে, বিএইচ কার্ভ। এই বিএইচ কার্ভ যারা জানে তারা বুঝতে পারবে যে হিস্টেরিস লসটা কি। শুধু বুঝে নাও এটা আমাদের যে কোডের মেটেরিয়ালটা সেটার উপর নির্ভর করে। তো এই দুটো লস হচ্ছে আমাদের যে এইদিকে আমরা লোড লাগাবো, এইদিকে একটা লোড লাগাবো, এই লোডের উপর কোনো নির্ভর করে না। এই লসটাকে তাই বলা হয় কনস্ট্যান্ট লস। খুব এই কোশ্চেনটা আছে যে কোন লসটাকে কনস্ট্যান্ট লস বলে, এই লসটাকে বলা হয় কনস্ট্যান্ট লস, ঠিক আছে। কারণ এই লসটা একই লোডের উপর নির্ভর করে না, তুমি তখন পাওয়ার সাপ্লাই দিয়ে দিলে এইদিকে এই লসটা তোমার হবেই হবে, ঠিক আছে। এই লসটা মানে ফিক্সড থাকে সবসময়। তো আমরা আয়রন লস নিয়ে এটুকুই বলার ছিল। তারপরে আছে কপার লস। কপার লসটা হচ্ছে আমার যেটা ওয়াইন্ডিং গুলো আছে, ওয়াইন্ডিং এর মধ্যে তো কারেন্ট ফ্লো হচ্ছে, এর মধ্যে রেজিস্ট্যান্স আছে নিশ্চয়ই, স্মল রেজিস্ট্যান্স হলেও তো আছে। এই যে এই রেজিস্ট্যান্স আমি ধরে নিচ্ছি প্রাইমারি আরপি, এই রেজিস্ট্যান্স ধরে নিচ্ছি আমি আর আর সেকেন্ডারি আরএস, ঠিক আছে। তাহলে আমার টোটাল লস কত হচ্ছে? তো আমার এই যে আই স্কোয়ার আর লস যেটা আছে, মানে প্রাইমারি আই স্কোয়ার পি প্লাস আই এ স্কোয়ার লস, মানে আই স্কোয়ার আর লস যেটা হচ্ছে, সেটা কি আমরা বলি কপার লস। কপার লস কেন বলি? কারণ ওয়াইন্ডিং গুলো মেনলি কি দিয়ে তৈরি হয়? কপার দিয়ে তৈরি হয়। তাই কপারে যে লসটা হচ্ছে সেটা হচ্ছে কপার লস। আর এটাকে আরেকটা নাম বলে, এটাকে বলা হয় আই স্কোয়ার আর লস। কারণ আই স্কোয়ার আর মানে হচ্ছে আমার লসটা, ঠিক আছে, ওয়াইন্ডিং এর মধ্যে। তো এই লসটা কিন্তু কনস্ট্যান্ট লস না, এই লসটা আমি দেখতেই পাচ্ছ যে কারেন্টের ওপর নির্ভর করছে, কারেন্টটা আবার লোডের ওপর নির্ভর করছে। তো আমার মেনলি কিন্তু এই দুটো লসই হয়। এবার বলবে তোমার এই লস দুটো যদি আমার রিকভার করার জন্য, আটকানোর জন্য কি কি স্টেপ নেওয়া হয়। তো আয়রন লসকে আটকানোর জন্য আমরা কি করি? আয়রন লসকে আটকানোর জন্য আমরা ল্যামিনেশনের ইউজ করি, ঠিক আছে। ল্যামিনেশন মানে প্রত্যেকটা যে কোর আছে, কোরটা কিন্তু সলিড কোর হয় না, আমি আগেই বলেছি। এটাকে প্রচুর ছোটো 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 পার্টে ল্যামিনেশন পার্টে মানে বানিয়ে একসঙ্গে জুড়ে মাঝখানে ইনসুলেশন দিয়ে জোড়া হয়, জুড়ে এটাকে কোরটাকে বানানো হয়। এর ফলে আমার এডি কারেন্ট লসটা কিন্তু কমে যায়। আর সিলিকন স্টিল বা সিআরজিওএস এটা ইউজ করা হয়, এর ফলে আমার হিস্টেরিসিস লসটা কমে যায়। আমি বলেছি এটা হিস্টেরিসিস লসটা মেটেরিয়ালের উপর নির্ভর করে, ঠিক আছে। আর কপার লস তো বুঝতেই পারছো, কপারের উপর নির্ভর করছে, যত কম রেজিস্ট্যান্স হবে তত ভালো, কত কম কপার লসটা হবে, ঠিক আছে। তো এই কোশ্চেনটা কিন্তু খুব বারবার আসে যে এডি কারেন্ট লস কিসের উপর নির্ভর করে। এডি কারেন্ট লসের ফর্মুলা লিখে দিয়েছি, তোমরা পারলে মুখস্থ করে নিও, ঠিক আছে। এই যে বিএম যেটা আছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ ফ্লাক্স ডেন্সিটি, এটা হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি ম্যাক্সিমাম ভ্যালু, ফ্রিকোয়েন্সি এটা, আর এটা হচ্ছে থিকনেস অফ কোর, ঠিক আছে। তাহলে একটা কোশ্চেন আছে যে ফ্রিকোয়েন্সি স্কোয়ারের উপর নির্ভর করে হচ্ছে এডি কারেন্ট লস, আর শুধু ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করছে হিস্টেরিসিস লস। আর একটা ব্যাপার, ভোল্টেজের উপর নির্ভর করে হচ্ছে হিস্টেরিসিস লস, ঠিক আছে, এটা মনে রাখবে তুমি। আর বিএম স্কোয়ার এটা, আর এটা বিএম টু দি পাওয়ার 1.6, ঠিক আছে। তো এইটা ডাইরেক্ট ফর্মুলা জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করবে যে ফ্রিকোয়েন্সির উপর কীভাবে নির্ভর করে, এই কোনটা ভোল্টেজের উপর নির্ভর করে, এরকম কোশ্চেন কিন্তু আসে। তো আমি ফর্মুলাটা বলে দিলাম, একটু দেখে নিও। আমি এফিসিয়েন্সি নিয়ে বেশি কথা বলবো না, জাস্ট একটুখানি বলে দিই। এফিসিয়েন্সি মানে আমরা জানি আউটপুট বাই ইনপুট ইনটু 100%, ঠিক আছে। এটাই আমাদের এফিসিয়েন্সির ফর্মুলা, ট্রান্সফারের ক্ষেত্রেও সেম। তো তুমি এখানে ইনপুটটাকে দুভাবে ভাগ করতে পারো, ইনপুট আউটপুট প্লাস লসেস, ঠিক আছে। তো তুমি বুঝতেই পারছো যে এখন যেহেতু এখানে লসেস আছে নিচে, কখনো এটা এফিসিয়েন্সি 100% হবে না। কিন্তু আমি বলে দিই, বড় বড় যে পাওয়ার ট্রান্সফর্মার যেগুলো আছে আমাদের পাওয়ার প্ল্যান্টে বা ট্রান্সমিশন লাইনে কাজে লাগে, সেইখানে কিন্তু একটা ভালো ট্রান্সফর্মারের
এফিসিয়েন্সি কিন্তু 95%-এর ওপরে থাকে, ঠিক আছে, 95%-এর অ্যাভাব থাকে, এটা আমি বলে দিই, প্রায় 98%, 97% এরকম মোটামুটি হয়ে যায়। তো এটা তোমার জানা উচিত যে মোটামুটি কেমন এফিসিয়েন্সি থাকে। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আর এসে এগাচ্ছি না। তোমাদের যারা নন ইলেকট্রিক্যাল ছেলেরা আছো তাদের হয়তো আরো মাথা খারাপ হয়ে যাবে বেশি বললে। তোমরা এইটুকু যদি জেনে যাও দিলেটা আমার কাফি, কারণ আমি দেখলাম প্রত্যেকের ট্রান্সফর্মার থেকে খুব জোর হলে একটা বা দুটো কোশ্চেন আসে, এর থেকে বেশি আসে না। তো আমার এই দুটো ভিডিও একটু মন দিয়ে শেষ পর্যন্ত দেখে নাও, তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। আর তোমরা যদি আরো কিছু জানতে চাও, যেমন জুনিয়র এসএসসির জন্য বা অন্য ডিপ্লোমার জন্য, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, তাহলে আমি আরো ডিপে অনেক কিছু বুঝিয়ে দেবো, কারণ অনেক কিছু আরো ব্যাপার আছে ভেতরে। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও প্লিজ, এরকম ভিডিও আরও চাও নাকি আমার জানিও। আর তোমাদের এই ব্যাপারে মক টেস্ট ফক টেস্ট ব্যাপারগুলো আমি দেখে নিচ্ছি, আরও আসবে। তোমার চ্যানেলটা শুধু শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তো থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে।